আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারটা করছিলাম। আজকে তার পঞ্চম লেকচার। তো আশা করি তোমরা এর আগের 4টা লেকচার দেখে আসছো, কারণ আগের ক্লাসটা কিন্তু টোটালি গাণিতিক সমস্যার উপরেই ছিল। তো ওই গাণিতিক সমস্যাগুলো আর আগের কনসেপ্টগুলো না জানলে কিন্তু আজকের ক্লাসের কনসেপ্ট কিন্তু বুঝতে সমস্যা হবে। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা সলভ করব। তো আজকের সমস্যা শুরু হবে গাণিতিক সমস্যা 18 থেকে। এর আগে আমরা 17টা গাণিতিক সমস্যা করে আসছি। তো তোমরা যদি দেখো, আজকে আমরা ঢাকা বোর্ড 22 সালের কোশ্চেনটা সলভ করব। আমরা কিন্তু প্রতিধ্বনি রিলেটেড ম্যাথগুলো সলভ করতেছি। তো এখানে আমরা যদি উদ্দীপকটা পড়ি, এখানে তোমাদের ঢাকা বোর্ডের প্রশ্নটাতে এরকম একটা চিত্র দেওয়া ছিল। এরকম চিত্র দেওয়া ছিল যে এখানে এই বি আর এ পয়েন্টে দুটা ব্যক্তি দাঁড়ায় আসছে, ওদের মধ্যবর্তী দূরত্ব 175 মিটার। আর এটা একটা পাহাড়, একটু হচ্ছে উদ্দীপক। এখন দেখো না, উদ্দীপকের চিত্র। এখন উদ্দীপকটা কি, যে বি অবস্থানে যে এই ব্যক্তিটা দাঁড়ানো ব্যক্তি শব্দ উৎপন্ন করলো, শব্দ করলো। তো শব্দ করলে এই যে এত সময় পর, একটা নির্দিষ্ট সময় পর তার প্রতিধ্বনি শুনতে পায়। কে শুনতে পায়? এখানে কি এর কথা বলছে? না, শব্দ উৎপন্ন করছে কি বি, এত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। তার মানে এইখান থেকে শব্দ এখানে যায়, পাহাড়ে ধাক্কা খেয়ে এইখানেই আসে, এইখানে যায় পাহাড়ে ধাক্কা খেয়ে এইখানেই আসে, এই সময়টা দেওয়া। ঠিক আছে, এই হচ্ছে উদ্দীপক। এখন দেখো প্রথম প্রশ্ন হচ্ছে খ নাম্বারটা তোমাদের এখনো আমাদের কনসেপ্টের সাথে যায় না, হ্যাঁ, বা অন্য চ্যাপ্টারের প্রশ্ন হইতে পারতো। তো আমাদের ক নাম্বারটা দেখো, এটা হচ্ছে বিস্তার কি। তো এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে, তাই না? এই যে আমাদের বিস্তার হচ্ছিল কি, যে সাম্যাবস্থা থেকে আমাদের এই তরঙ্গের উপরস্থ কোনো কোণার সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ সরণটাকে আমরা কি বলি? বিস্তার বলি। তো আশা করি তোমরা এটা জানো, এর আগে ক্লাস করে আসছো, নাহলে কিন্তু সমস্যা হবে। এইখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম গ আর ঘ, যে পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব নির্ণয় করো। পাহাড় কোনটা? এই যে এইটা। পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি, মানে পাহাড় থেকে এ দাঁড়ানো ব্যক্তির দূরত্ব, তার মানে এটা জানতে চাচ্ছে হোয়াট। ঠিক আছে, এই দূরত্বটাই আর কি প্রশ্নে জানতে চাচ্ছে। তো এই প্রশ্নটার কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? প্রতিধ্বনি শোনার সময়টা দেওয়া আছে, বাট এই যে এটা যে বায়ুর মাধ্যমে ঘটনাটা ঘটলো, এখানে বায়ুর বেগ কত সেটা বলে দেয় নাই। এখন আমরা কিন্তু দেখে আসছি যে 0 ডিগ্রিতে বায়ুর বেগ কত হয়। পুরাতন বই, নতুন বই। নতুন বইয়ে 330 ধরা হয়, পুরাতন বইয়ে 332 ধরে আসতাম। 0 ডিগ্রি তো মানুষ তো নর্মালি থাকে না, আর একটু বেশি তাপমাত্রায় থাকে। তো কত ধরবো? 20 ধরবো না 25 ধরবো? তাপমাত্রা 20 ধরবো না 25 ধরবো? বেগ কত ধরবো? এটা নিয়ে কোনো ক্লিয়ার কথা এই প্রশ্নে বলা নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে না তোমাদের একটা ফ্রিডম আছে, বা এটা আসলে প্রশ্নে দেওয়া উচিত ছিল। এখানে সিচুয়েশনটা কোন তাপমাত্রায় ঘটতেছে, অ্যাটলিস্ট তাপমাত্রাটা দেওয়ার দরকার ছিল। কারণ আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি, তাপমাত্রা জানলে আমরা হচ্ছে কি ওই মাধ্যমে শব্দের বেগটা এখন কত সেটা বের করে ফেলতে পারি, তাই না? ওই মাধ্যমে শব্দের বেগটাকে আমরা বের করে ফেলতে পারি। আমাদের কিন্তু এই অঙ্কে এটা লাগবে, কারণ দেখো প্রতিধ্বনি শোনার সময় আছে, বাট কত বেগ, শব্দের বেগটা কত এটা দেওয়া নাই। তো আমরা এইখানে ধরে নেব আমাদের তাপমাত্রাটাকে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস ধরে নেব। কেউ যদি 25 ধরতো, তাই কি সমস্যা হইতো? না, 25 ধরলেও কোনো সমস্যাটা হইতো না, কারণ প্রশ্নে দেওয়া নাই, বাট আমাদের লাগবে। বুঝতে পারছো? তো এটা আসলে বোর্ড কোশ্চেনে মাঝে মাঝে এরকম হয়ে যায়। একটু বুদ্ধিমানের মতন চিন্তা ভাবনা করে কি লাগবে এটা নিয়ে তুমি অঙ্ক করো, হয়ে যাবে। আর ফিজিক্সে হচ্ছে কি, টিচাররা মার্ক দেয় কিভাবে? স্টুডেন্ট কনসেপ্ট জানে কিনা, কনসেপ্ট বুঝে সেগুলো অ্যাপ্লাই করতে পারে কিনা। ঠিক আছে, সেটার উপরে কিন্তু নাম্বার। তোমরা ওই কাজ করবে না, এই তোর উত্তর কত আসছে, ও আচ্ছা 5 ব্যবধান, তার মানে আমার অঙ্ক তাহলে হয় নাই। এগুলো হয় না। ফিজিক্সটা ফুল মার্কস দেখা যাবে 2 জনে পেয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তো আমরা শুরু করি। তো এখানে যেহেতু কোনো তাপমাত্রা বলে নাই, আর দেখো আমার মেইনলি কি লাগবে, আমার লাগবে হচ্ছে এখান থেকে এই যে এর দূরত্বটা, পাহাড় থেকে এর দূরত্বটা আমরা কিভাবে পাই। তো এইখানে আমরা টার্গেট করবো যে প্রতিধ্বনি শোনার সময়টাকে আমরা টার্গেট করব। আমরা এতটুকু জানি 175 শব্দ এই যে এখান থেকে উৎপন্ন হয়ে গেল 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 ধাক্কা খেয়ে যে এখানে এখানে আসলো, এই যে এই টোটাল এটুকু যদি ডি হয়, এইখান থেকে টোটালটা যদি ডি হয়, হ্যাঁ, তো এই যে ডি আর একটা ডি মানে টোটাল 2D। আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, বাট এখানে 2D। স্মরণটা হচ্ছে কি, প্রতিধ্বনির জন্য যায় আর আসে দেখে 2D হয়।
মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ। এই হচ্ছে বেগ আর এই হচ্ছে সময়, তাই না? সময়টা দেওয়া, বেগটা আমরা বের করব এখন। তাহলে আমরা এই 2d এখান থেকে d পেয়ে যাব। d মানে কি, এই যে টোটাল এই যে এতটুকুটা, এই d পেয়ে গেলে আবার দেখো এতটুকু 175, একটুকু বাদ দিয়ে দিলে এই যে একটুকু থাকবে কি, পাহাড় থেকে এর দূরত্ব। বুঝতে পারছো কি করব? আমরা এই শব্দের বেগ বের করব, দেন প্রতিধ্বনি শোনার সময় দেওয়া 2d = vt, ওইখান থেকে আমরা d বের করব। d মানে হচ্ছে b থেকে পাহাড়ের দূরত্ব, ওদের মধ্যবর্তী দূরত্ব 175, তাহলে পাহাড়ের দূরত্ব থেকে এতটুকু বিয়োগ করলেই এর দূরত্বটা বের হয়ে যাবে। তো এখন আমরা এই কনসেপ্ট অনুসারে লিখবো যে কি লিখবো, যে ধরি সেদিনের বা সে সময়ের তাপমাত্রা এই তাপমাত্রা আমরা ধরলাম হচ্ছে কত বলতো, 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখন আমরা 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ বের করতে চাচ্ছি। এই তাপমাত্রায় শব্দের বেগ, এটাকে আমরা লিখলাম হচ্ছে v2 হলে, শব্দের বেগ কি হলে, v2 হলে। তাহলে আমরা কি শিখছিলাম ফর্মুলা মনে পড়ে? v1 / v2 = আমি চেঞ্জ করব এখন সূত্রটা, এটা ছিল আমাদের কি √T1/T2, বাট আমার তো v2 লাগবে, আমি ঘুরাই লিখব যে v2/v1 = এখানে v2 লিখলে এখানেও T2 / T1। এই সব কথা কিন্তু আগের 4টা ক্লাসে এক্সপ্লেন করা হয়ে আছে, ওইগুলো দেখে নিতে হবে কিন্তু, ঠিক আছে? এই প্লে লিস্টেরই আগের 4টা ক্লাস। তো এখানে হচ্ছে আমাদের দেখো v1 কত, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কেলভিনে কত, 273 কেলভিন। 0 এর সাথে 273 যোগ করলে কেলভিন হয়ে যায়। এই সরি, এটা v1 না, এটা t1, সরি t1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে 273 কেলভিন। এই তাপমাত্রায় শব্দের বেগকে, এটাও প্রশ্নে বলা নাই কত ধরবো, আমরা তাহলে 330ই ধরি, 32ও ধরা যায়, 330 মিটার পার সেকেন্ড, এত তাপমাত্রায় শব্দের বেগ। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ জানতে, অর্থাৎ এখানে 273 যোগ করতে হবে, এত কেলভিন, অর্থাৎ 303 না? হ্যাঁ। এখন শব্দের বেগটা কত, এখন শব্দের বেগটা কত? তো এখান থেকে আমরা পেয়ে যাব তাহলে v2 = হচ্ছে √T2/T1 * v1। তো √T2 কত বলতো, √T2 হচ্ছে আমাদের 303, T1 কত বলতো 273, আর v1 330। তো এইটা আমাদের হিসাব করে কত আসে। তো তোমাদেরকে এর আগের ক্লাসে আমরা বলছিলাম যে তোমাদের সামনে আমরা এখন থেকে কি করব বলতো, তোমাদের সামনেই হচ্ছে আমরা এখন থেকে ক্যালকুলেশনের হিসাবগুলো করব। তো চলো, হ্যাঁ, যে √, দিয়ে ভগ্নাংশ দিলাম, ঠিক আছে? 303 নিচে আসলাম 273। আমি নর্মালি একটু খুঁতখুঁতে মানুষ, হিসাব নিয়ে ভয় পাই, আমি এগুলাতে ইকুয়াল দিয়ে দিই। এটার সাথে এই 330টা গুণ হবে, তাই না? 330 আমাদের আসছে 347.66 লিখবো, এটাকে আমরা 347.66 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু এই যে এই শব্দের যে প্রতিদিনই শুনলাম শব্দের বেগ ওই মাধ্যমে বের করে ফেললাম। তো এখন আমরা কি ইউজ করব, ধরবো আমাদের প্রশ্ন হচ্ছে কি পাহাড় থেকে এর দূরত্ব, তাই না? এখন আমরা লিখে দিই যে পাহাড় থেকে এর দূরত্ব আমরা ধরলাম x, ঠিক আছে? ধরি পাহাড় হতে এর দূরত্ব = x মিটার। তাহলে আমাদের যে d, এক্সাক্ট d, তাই না? এই যে প্রতিধ্বনি তো এখান থেকে গেছে, এই যে এতটুকু হচ্ছে আমরা নরমালি d ধরি, এই d টা আসলে তাহলে 175 আর x এর যোগফল না, 175 আর x এর যোগফল, ঠিক আছে? 175 আর x এর যোগফল। তো আমরা কি জানি, আমরা জানি যে 2d = নরমালি হয় v * d, প্রতিধ্বনির জন্য এটা লিখে দিব। সুতরাং প্রতিধ্বনির জন্য বা প্রতিধ্বনি ক্ষেত্রে
প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা কি লিখবো যে 2d হচ্ছে v * t। এখানে দেখো d বলতে b আর পাহাড়ের দূরত্ব, তাই না? যে b বিন্দু আর পাহাড়ের দূরত্ব, এটা তাহলে 175 আর x এর যোগফল, 175 আর x এর যোগফল এত মিটার। তো আমাদের শব্দের বেগ ওই মুহূর্তে আমরা বের করলাম 347.66 মিটার পার সেকেন্ড, 347 মিটার পার সেকেন্ড। আর আমাদেরকে প্রশ্নে টি দেওয়া, প্রতিধ্বনি শোনার সময়টা দেওয়া, এটা হচ্ছে 1.0857, 1.0857 সেকেন্ড। ঠিক লিখছি? 1.0857 সেকেন্ড। এখান থেকে এখন আমাদের বের হয়ে আসবে, যেখানে বসাই দিই বা কি করি যে 2d এর মান কত 175 প্লাস x ইকুয়াল টু v এর মান কত 347.66 ইনটু t এর মান হচ্ছে 1.0857। বুঝে গেছে? বা আরেকটা, এখানে ভ্যালু না বসায় আমরা আস্তে ধীরে ভ্যালু বসাই, ঠিক আছে? আস্তে ধীরে, এখানে বারবার লিখতে হবে, ঝামেলা। আমরা এখান থেকে লিখি d হচ্ছে vt/2, হ্যাঁ, আর d মানে হচ্ছে আমাদের ওই যে 175 প্লাস x ইকুয়াল হচ্ছে vt/2। আমাদের তো সব ডাটায় আছে, বসাচ্ছি না জাস্ট। তাহলে x এর মান হবে হচ্ছে vt/2 মাইনাস 175, vt/2 মাইনাস 175। v এর মান এখন বসাবো, এখন 347.66। t এর মান কত দেখো তো, t 1.0857 ডিভাইডেড বাই 2 মাইনাস 175, এইটা ইকুয়াল টু কত আসে হিসাব করে দেখো, ঠিক আছে? এই হিসাবটা করে দেখো। তো এটা তো ভগ্নাংশ, তাই ভগ্নাংশ নিলাম 347 347.66 ইন্টু 1.0857 ডিভাইডেড বাই 2, ঠিক আছে না? এইটা এখানে উঠাইলাম। আমার ওই যে খুঁতখুঁতা স্বভাবটা আমি একবারে করি না, আমি আস্তে আস্তে করি। এটা থেকে 175 বিয়োগ যাবে মাইনাস 175, আমাদের 13.73 লেখা যায়, 13.73। এটাই অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো পাহাড় থেকে এর দূরত্বটা? আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। ঘ নাম্বার চলো। এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কি? কি বলছে? আমাদের উদ্দীপক অনুসারে বি ব্যক্তি শব্দ উৎপন্ন করছে, এত সময় পরে বি ব্যক্তি প্রতিধ্বনি শুনছে। এখন আমাদেরকে বের করতে হবে, আমরা তো মাত্র বের করছি পাহাড় থেকে এর দূরত্ব 13.73 আসলো। আমাদেরকে এখন এটা বের করতে হবে এ ব্যক্তি প্রতিধ্বনি শুনবে কিনা। আমরা নর্মালি প্রতিধ্বনি যখন শিখতেছিলাম তখন কি বের করছিলাম, প্রতিধ্বনি শোনার জন্য একটা ন্যূনতম কি দরকার হয়, দূরত্ব আর একটা সময় দরকার হয়। আমাদের মস্তিষ্ক কোনো শব্দ শোনার পর 0.1 সেকেন্ড পর্যন্ত ওইটাই থাকে, এটা হচ্ছে শব্দ অনুভূতির স্থায়িত্বকাল। এর কম সময়ে যদি অন্য কোনো শব্দ আমরা শুনি, সেগুলো আমরা শুনতে পাই না, মানে আমাদের কানে যদি আসে আমরা শুনতে পাই না, আমাদের মস্তিষ্ক এটা ক্যাপচার করতে পারে না। তো প্রতিধ্বনি শোনার জন্য অবশ্যই শব্দকে অ্যাটলিস্ট 0.1 সেকেন্ড পরে আসতে হবে। এই যে বি ব্যক্তি শব্দ উৎপন্ন করলো, শব্দ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মানে শব্দ পাস করলো, আসলে এ ব্যক্তি হয়ে পাস করলো, এর উৎপন্ন শব্দ শুনবে, বি এর উৎপন্ন শব্দ এ কিন্তু শুনবে। আমাদের কিন্তু ওইটা না, আমাদের প্রশ্ন হচ্ছে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। মানে এই যে শব্দটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ওর কানের ভেতর ঢুকছে, ও শুনছে, তোমার সামনে আওয়াজ করলে তুমি শুনবে না? তুমি শুনবা। বাট কথা হচ্ছে এই শব্দটা এখন এইখানে যে ধাক্কা খেয়ে এইখানে আসবে কিনা। তার মানে আমাদের এখন থিওরি হয়ে গেছে কি, বি শব্দ উৎপন্ন করছে, এটা ভুলে যাও। বি এর শব্দ এ শুনছে, বাট আমাদের এখন বিষয় হচ্ছে প্রতিধ্বনি। তো খেয়াল করো, এই যে শব্দ শুনলো, এই শোনা শব্দটা এখন দেখো এইখানে যাবে, ধাক্কা খেয়ে এইখানে আসবে। কথাটা বুঝতে পারছো? এই যে এইখান থেকে শব্দটা এইখানে যাবে, ধাক্কা খেয়ে এইখানে আসবে, এই সময়টা যদি 0.1 সেকেন্ডের বেশি হয় তাহলেই প্রতিধ্বনি শুনতে পারবে। আমরা তো এখন জানি দূরত্ব কত, এক্স বের করছি না গতে, আমরা জানি শব্দের বেগ কত। তো দেখো দূরত্ব এটা ডি না, এখন আপাতত যদি এই নিয়ে আলোচনা করি, এটি হচ্ছে আমাদের ডি, তার মানে দেখো এক্স এর মানটাই ডি। তো দেখো 2x ইকুয়াল টু কি হবে, ভি ইন্টু টি। এই সূত্রে আমরা এক্স এর মান তো জানি, টি এর মানটা বের করব, ভি এর মানও আমরা জানি, গতে বের করছি।
এই টির মান যদি এখন গ্রেটার দেন 0.1 সেকেন্ড হয় তাহলে ও প্রতিধ্বনি শুনতে পারবে। কনসেপ্টটা বুঝতে পারছো? এখানে কিন্তু অনেকে প্যারা খায় যে ডি শব্দ উৎপন্ন হয়েছে এখান থেকে না, ওরা চিন্তা করে শব্দ এখানে গেছে, এখানে যে এখানে আসবে, ওরা ডি ধরে কোনটা, ওরা ডি ধরে এইখান থেকে ধরে, মানে প্রতিধ্বনির জন্য এই ওরা এইখান থেকে কাউন্ট করা শুরু করে। কেন এখান থেকে কেন কাউন্ট হবে? শব্দ এখানে গেছে গেছে গেছে, ও তো শুনছে, ও তো ওই শব্দ শুনছে। তো চিন্তা করো এখান থেকে শব্দটা এখন এখানে যে এখানে আসবে, তাহলে না ও প্রতিধ্বনি শুনবে। বুঝতে পারছো? তাহলে আমাদের ডিসটেন্স কিন্তু আসবে জাস্ট এক্স, 2x = কি হবে ভিটি। এখান থেকে টি বের করব, তার মানে ঘ নাম্বারটা গ এর থেকে ছোট একটা অঙ্ক। বুঝতে পারছো? ঘ নাম্বারটা গ এর থেকে ছোট একটা অঙ্ক। তো এখানে দেখো আমরা লিখি যে গ হতে পাই যে x এর মান 13.73 মিটার। ঠিক আছে, তারপর আবার গ থেকে পাই যে শব্দের বেগ এটা হচ্ছে 347.66 মিটার পার সেকেন্ড। এখন আমরা দেখব যে প্রতিধ্বনি শোনার সময়টা কত, এত দূরত্ব আর এত যদি বেগ হয় প্রতিধ্বনি শোনার সময়টা কত। এই সময়টা আমরা ধরলাম t = what। তো আমরা কি জানি 2x = vt। তাহলে এখান থেকে t = কি পাবো 2x / v। আবার ক্লিয়ার করে রাখি, এখানে কেন d বলতে খালি x আসবে, কারণ দেখো এই শব্দটা এ একবার শুনলো, এ থেকে এখন যে ধাক্কা খেয়ে আবার এখানে আসবে, তখন প্রতিধ্বনি শুনবে। এটা ওয়ান কাইন্ড অফ শব্দটা বি উৎপন্ন করছে, ওইটাও ভুলে যাও, শব্দটা আসলে এই যদি উৎপন্ন করে এ থেকে যে এখানে আসবে ওইটাই প্রতিধ্বনির সময়। ঠিক আছে, তো এখান থেকে আমরা তাহলে কি পাই দেখো 2x এর মান কত 13.73 / v এর মান কত 347.66। এটা আমাদের কত আসে, তাই না? এটা কত আসে 2 × 13.7 কি লিখছি এটা 73 না, / 347.66। এটা কত আসে? এই যে এটা চাপ দিলে দশমিক মান চলে আসে। এই দেখো এই যে এই এস ডি যেটা দেখতে পাচ্ছো না, এই যে ডিলেট ডেল চিহ্নের উপরে ডিএল এর উপরে, তো এটা আসতেছে আমাদের 0. হারাই গেল কেন 0.078। এইটা দেখো, এটা কি আমাদের 0.1 সেকেন্ডের থেকে কম আসছে না? এই যে সেকেন্ডটা আসলো সেটা কি 0.1 সেকেন্ডের থেকে কম আসছে। প্রতিধ্বনি শোনার জন্য আমাদের কি আসতে হবে, অ্যাটলিস্ট এটা থেকে বেশি আসতে হবে, তাই না? এটা থেকে বেশি আসতে হইতো, বাট আসে নাই। তার মানে আমরা কি বলতে পারি, প্রতিধ্বনি শুনতে পারবে এ ব্যক্তি যে আমি লিখে দিচ্ছি না লেস দেন 0.1 সেকেন্ড, তার মানে এ ব্যক্তি প্রতিধ্বনি শুনবে না। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা গাণিতিক সমস্যা দেখো 19 নাম্বারটা সলভ করব। এটাও একটা বোর্ড কোশ্চেন, এটা হচ্ছে সিবি মানে চিটাগাং বোর্ড 2023 সালে আসছে। যে প্রশ্নটা পড়ি যে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটা শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। ভালো কথা। আচ্ছা, সেই স্থান থেকে এতটুকু এগিয়ে শব্দ করার এত সেকেন্ড পরেও প্রতিধ্বনি শুনতে পায় শেষ উদ্দীপক। আমরা তাহলে চিন্তা করি, এ হচ্ছে পাহাড়, একজন বালক, ধরলাম যে প্রথমে কি বলছে, প্রথমে হচ্ছে কি কিছু দূরে দাঁড়িয়ে, ধরলাম যে পাহাড় থেকে একটা দূরে দাঁড়ায় শব্দ উৎপন্ন করলো, 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাইলো। ঠিক আছে, একটা পার্টিকুলার সময় পরে প্রতিধ্বনি শুনতে পাইছে। আচ্ছা, এখন সেই স্থান থেকে এত দূর এগিয়ে শব্দ করলো, এগিয়ে বলতে পাহাড়ের দিকে আগাইছে, পিছায় নাই, পিছালে আরো বাড়তো, আর একটু আগাইছে। তাহলে এখন ওর অবস্থানটা এখন এখানে কতদূর আগাইছে, ও এখান থেকে আগাইছে হচ্ছে 10.32 মিটার। ঠিক আছে, আমরা একটা চিত্র কল্পনা করে নিচ্ছি এরকম। এখন এখানে আসলো, এখানে এসেও শব্দ করলো, আবার প্রতিধ্বনি এখান থেকেও শুনতে পাইছে, এখানে দাঁড়ায় শব্দ করলো, শব্দ যে এখানে আসলো।
শেষ উদ্দীপক। প্রথম প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় করো। বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় করো। আগের অঙ্কে তো আমি তাপমাত্রাকে ধরে অঙ্ক করছি, কারণ আমার কাছে আর কোনো ক্লু ছিল না। আমার কাছে আর কোনো ক্লু ছিল, একটা ডাটা দেওয়া যায়, কি ডাটা একটাই ছিল যে বি ব্যক্তি, এ ব্যক্তির তো কিছুই দেওয়া ছিল না। বি ব্যক্তি এত সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পায়। একবারই কনসেপ্ট দেওয়া ছিল, একটা ডাটাই দিচ্ছিল, এই কারণে আমাকে তাপমাত্রা বাধ্য হয়ে ধরে নিয়ে তারপর বেগ বের করে তারপর অঙ্ক আগাইতে হয়েছে, তাই না? এই যে তাপমাত্রা ওদেরকে বাধ্য হয়ে ধরতে হয়েছিল 30 ডিগ্রি সেলসিয়াস। বাট এইখানে কিন্তু তুমি র্যান্ডমলি তাপমাত্রা ধরে অঙ্ক করবে এমনটা হবে না। এই জন্য আমি দুইটা সিকিউ একসাথে করাচ্ছি, একটাতে বাধ্য হয়ে করছি আর একটাতে তোমার কাছে অপশন আছে। এখন কথা হচ্ছে, এখানে তোমার কাছে দুইবার প্রতিধ্বনি দেওয়ার ডাটা দেওয়া আছে, তোমার কাছে অপশন কিভাবে থাকলো? তোমার কাছে অপশন এইভাবে আছে। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে কত দূরে দাঁড়ায় আছে সেটা আমাদের প্রতিধ্বনি দেওয়ার কি সময় দেওয়া না, আমরা জানি যে এটা কি হবে, এইখান থেকে দূরত্ব যদি d হয়, যে আমরা জানি যে 2d = কি হবে, এই ফর্মুলা। তো আমরা ধরে নিচ্ছি যে এই দূরত্বটা হচ্ছে, পাহাড় থেকে এই দূরত্ব হচ্ছে d পরিমাণ। ব্যক্তি প্রথম ক্ষেত্রে ধরি বালকটি পাহাড় হতে d দূরত্ব অবস্থিত বা d দূরে অবস্থিত। তো d দূরে অবস্থিত হয়ে কি হইলো বলতো, যেহেতু ও পাহাড় থেকে d দূরে অবস্থিত, এখন আমরা এই যে প্রতিধ্বনি দেওয়ার সময়টা, এটা দিয়ে আমরা কি লিখবো, 2d = হচ্ছে vt। সুতরাং যে 2d = ওই সময় শব্দের বেগ আর এই যে t1, তাই না, t1। আচ্ছা, তো 2d = v, 2d = v = t1। t1 এর মানটা কিন্তু আমাদেরকে দেওয়া, দেখো প্রতিধ্বনি শোনার সময়, প্রথম ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার সময় t1 0.5 সেকেন্ড, মোস্ট প্রবাবলি এটাই দেখলাম 0.5 সেকেন্ড। তো এটা আমরা এখানে বসাই দিই, কি করব আর, 2d = v, v তো হচ্ছে কি বলতো, শব্দের বেগ। আমাদের প্রশ্ন এটাই কিন্তু, বায়ুমণ্ডলে শব্দের বেগ = আমরা v ধরছি, তাহলে এটা হচ্ছে 0.5 v, ঠিক আছে না, 0.5 v। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে পাহাড় হতে বালকের দূরত্ব d। এখন দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে যে সাদা, এখন বলো তো বালক থেকে পাহাড়ের দূরত্ব কি, এতটুকু তো d, এতটুকু 10.32, তার মানে এইটুকু না, d থেকে পুরা d থেকে এতটুকু বিয়োগ করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বালক ও পাহাড়ের দূরত্ব সেটা কি হবে বলতো, সেটা হবে হচ্ছে d থেকে 10.32 বিয়োগ হবে, ঠিক আছে না, d হতে 10.32 বিয়োগ হবে। এইখানে দ্বারাও সে আবার এই সময় পর প্রতিধ্বনি শুনছে, তা আবার সেই প্রতিধ্বনির সূত্র কি হয়, দূরত্বের দ্বিগুণ, দূরত্ব তো এতটুকু এখন, তাই না, পাহাড় আর বালকের দূরত্ব এতটুকু, এটা দ্বিগুণ, -10.32 = কি আসবে, vt, তাই না, যে 2d = হচ্ছে vt। v বলতে আমরা লিখব হচ্ছে শব্দের বেগ v, t বলতে কতক্ষণ পর শুনছে, 0.44 সেকেন্ড। তাহলে ভিটাকে পরে লিখি 0.44 v, ঠিক আছে, যে এত = 0.44 v। এখন দেখো তো তোমার কাছে দুইটা ইকুয়েশন হয়ে গেছে, এই দুইটা ইকুয়েশন থেকে ভির মানটা সামহাও বের হয় কিনা, কিভাবে, এই যে আমরা একটা কাজ করি, আমরা এই যে প্রথম ক্ষেত্রে d, এখান থেকে d এর মানটা বের করি, d এর মানটা হবে 0.5 v/2, এটা এক ধরি, ঠিক আছে, এটা কি ধরি, এটা এক ধরি, এই ভ্যালুটা এখন আমরা এইখানে বসিয়ে দিই, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো তো ভি ছাড়া আর কেউ থাকবে না, আমাদের ভির মানটা শব্দের বেগটা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা তাহলে এখানে বসাই দিই, যে 2 দিয়ে আগে এখানে ভাগ দিই, যে d - 10.32 2 দিয়ে ভাগ দেবো, তাই না, 0.44/2,
আর এইখানে এখন হচ্ছে ডির মানটা যে 1 নম্বর থেকে প্রাপ্ত যে 0.5 v/2, ঠিক আছে, ডি মাইনাস 10.32। আর এখানে এটা ভি ছিল, ভিটা লিখি নাই তাই না, 0.44 v/2। 0.44 কে কিন্তু 2 দিয়ে কাটা যায় তাই না, দেখো কত আসে, 0.22 আসবে। 0.44 ভাগ 2, এটা কত আসবে, 0.22। তাহলে এটা আমরা কি লিখবো, 0.22। যেহেতু ভির মান বের করতে চাচ্ছি সব ভি এক পাশে থাকুক, তার মানে এটা এই পাশে যাক, ওই ভি এক পাশে আসুক। আর 0.5 থেকে আবার 2v, এটাকে আবার ভাগ দিয়ে লিখতে পারো, কত আসে দেখো, 0.5 ভাগ 2, এটা হচ্ছে 0.125, সরি 0.25। এই যে 0.5 কে 2 দিয়ে ভাগ দিলাম, এটা হচ্ছে 0.25 ভি, আর ওইটা সেখানে বিয়োগ হবে মাইনাস 0.22 ভি ইকুয়াল টু এই মাইনাসটি। এটা আসবে এখানে 10.32, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে এখন তোমার কি লাগবে, ভি না, বা তুমি লিখতে পারো মাইনাস ভি কমন নিয়ে রাখো, তাই তো হইছে 0.25 মাইনাস 0.22, ঠিক আছে। তার মানে দেখো ভির মানটা কত, 10.32। ক্যালকুলেশন যেভাবে করো কোনো সমস্যা নাই। তো এটা ক্যালকুলেটরে বসানোর পর দেখো কি আসবে, 344। কত আসে, 344 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের শব্দের বেগ। আগের সিকিউটাতে আমাদের কি ছিল বলতো, জাস্ট একটা কনসেপ্ট দেওয়া ছিল, প্রতিধ্বনি শোনা যায়, আর কোনো কিছু দেওয়া ছিল না। তো এই একটা কনসেপ্ট থেকে আমরা একটা ইকুয়েশন আগের সিকিউটাতে বের করতে পারতাম, বাট এই সিকিউটাতে তুমি আরেকটা ইকুয়েশন বের করতে পারো। এইখানে সমীকরণ সমাধান করে শব্দের বেগ বের করছো, ঠিক আছে, সমীকরণ সমাধান করে শব্দের বেগ বের করছো। বাট আগেরটাতে মাত্র একটা সমীকরণ বের হইতো, তো তুমি বের করতে পারবে না। বের যেহেতু করতে পারবে না, তখন আমরা কি করছি বলতো, শব্দের বেগটাকে তাপমাত্রার কনসেপ্ট ধরে বের করছি, তাই না। একটা সমীকরণে দেখো দুইটা আননোন, ডি আর ভি, দুইটা আননোন তো হয়ে লাভ নেই, একটা আননোনকে আমরা ধরে নিছিলাম, তাপমাত্রা যেহেতু 30 ডিগ্রি ধরে নেই, ভির মান বের হয়ে যাবে, তো ডির মান বের করছি। বাট এখানে তোমার কাছে দুইটা সমীকরণ জেনারেট হবে দেখে তোমার কিন্তু এখন আর তাপমাত্রা ধরে অঙ্ক করতে হবে না। আচ্ছা, এখন দেখো আমরা ঘ নাম্বারটা, যে বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে, কি বললো, এখানে বালক তো শব্দ উৎপন্ন করছে দুই জায়গায় বলতে, একবার দেখো এই যে এইখানে দ্বারা শব্দ উৎপন্ন করে প্রতিধ্বনি শুনছে 0.5 সেকেন্ড পর, এরপর সে একটু সামনে গেছে, এরপর আবার শব্দ উৎপন্ন করলো, এরপর প্রতিধ্বনি শুনছে 0.4 সেকেন্ড পর। ঘ নাম্বার প্রশ্ন বলতেছে বালক শব্দ উৎপন্ন করার পর, এখন কোন শব্দ উৎপন্ন করার পর, এই প্রথম ক্ষেত্রে না দ্বিতীয় ক্ষেত্রে, এটা কিন্তু স্পেসিফিক ভাবে প্রশ্নে ক্লিয়ার করে বলা নাই। স্পেসিফিক ভাবে যদি ক্লিয়ার করে বলা না থাকে, তাহলে আমরা কি করব, প্রথমটাকেই ধরে নেব, ঠিক আছে। তো এই যে বালক আর এই হচ্ছে পাহাড়। তো বালক কি করলো, শব্দ উৎপন্ন করলো, করে 70 মিটার পাহাড়ের দিকে আগায় যাবে। এখন কথা হচ্ছে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। এখন হুট করে কি হয়, 70 মিটার সামনে আগায় গেছে, এটা বাস্তবে সম্ভব না, বাট অঙ্কে যেহেতু দিচ্ছে আমরা এখন অঙ্কটা সমাধান করব। ফার্স্ট অফ অল দেখো, তুমি কি এটা জানো পাহাড় থেকে বালকের দূরত্ব কত প্রথম কেজে, পাহাড় থেকে বালকের দূরত্ব প্রথম কেজে কত, এটা কিন্তু তুমি জানো। কি হয় জানো, এই যে গ নাম্বারে 1 নং সমীকরণে দেখো, তাকায় দেখো, তুমি কিন্তু এই যে ডি, যেটা প্রথম ক্ষেত্রে যে বালক আর পাহাড়ের দূরত্ব, এখানে শব্দের বেগ তুমি বসায় দাও। শব্দের বেগ কত আসছে, 344 না, 344 দেখো, এই যে 0.5 ইন্টু 344 ডিভাইডেড বাই 2, এটা করো, দেখো 86। দেখছো বালক আর পাহাড়ের দূরত্ব কত, 86। এটুকু তুমি কিন্তু গ থেকেই পেয়ে যাচ্ছ। এখন এই 86 মিটার দূরে, পাহাড় থেকে 86 মিটার দূরে বালক শব্দ উৎপন্ন করে 70 মিটার আবার আগায় যাবে। এই দেখো এতটুকু হচ্ছে কত, 70 মিটার। এই যে এই জায়গাটায় এখন প্রতিধ্বনি শুনবে কিনা। বাট দেখো শব্দ উৎপন্ন করছে কোথায়, এই জায়গায়। ও শব্দ উৎপন্ন করে, শব্দ তো যাচ্ছে, ও আবার এখানে চলে আসছে। তার মানে এখন দেখো শব্দের কি হবে, শব্দ এখান থেকে যে গেল ট্রাভেল করলো 86 মিটার, এরপর আবার এই যে ট্রাভেল করে এখানে আসবে, এই জায়গায় ও প্রতিধ্বনি শুনবে কিনা। তো প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমাদের কনসেপ্ট খালি একটাই, যে টির মানটা বের করব। টির মানটা যদি আমাদের লেস দেন 0.1 সেকেন্ড হয়, তাহলে প্রতিধ্বনি শুনবে না।
শব্দ তোমার এখানে কতটুকু পথ ট্রাভেল করবে, এখানে কি ডাবল দূরত্ব ট্রাভেল করবে না। শব্দ এখানে দেখো এই যে এতটুকু 86 আর এই যে এতটুকু, এই পুরোটা 86 আর একটু যদি 70 হয়, এতটুকু আবার কত, 70 আর 86 পার্থক্য কত, 16 না, 16। তার মানে দেখো শব্দের আমরা সেই একই সূত্র ইউজ করবো, এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু কি ভিটি, বাট এখানে শব্দের অতিক্রান্ত দূরত্ব দেখো এই যে 86 আর বাকিটুকু হচ্ছে কত, 16। তাহলে 86 প্লাস 16, এই যে এস ইকুয়াল টু ভি, শব্দের বেগ তুমি বের করছো 344, এই যে গ নাম্বারে, তাই না, গ নাম্বারে শব্দের বেগ বসাবা আর এখান থেকে এখানে টি গুণ করবা, তো এখান থেকে টি পেয়ে যাবে না, টি পেয়ে তুমি দেখবা 0.1 সেকেন্ডের বেশি নাকি কম, কম আসলে প্রতিদিনই শুনবে না, বেশি আসলে প্রতিদিনই শুনতে পাবে। তো আই হোপ তোমরা এই ম্যাথটা নিজেরাই করতে পারবা। আচ্ছা, তো এখন দেখো তোমাদের দুইটা সিকিউ সলভ করলাম, এখন হচ্ছে তোমাদের বইয়ের কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আলোচনা করব। আজকের ক্লাসের পর আমার এই চ্যাপ্টারে আরেকটা ক্লাস আসবে, ওই ক্লাসে আমরা কিছু ম্যাথ সলভ করবো আর কিছু থিওরি দেখবো। মানে আমি এমন করি না যে এক ক্লাসে সব ম্যাথ দেখায়, এক ক্লাসে সব থিওরি দেখাচ্ছি, যেন তোমাদের বোরনেস কাজ করে, এরকম চাচ্ছি না, বোরিংনেসটা যেন না আসে। তো ম্যাথ করে এখন আমরা কিছু থিওরি দেখব। দেখো আমাদের শ্রাব্যতার সীমা, এটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি বলে ফেলছি যে আমরা উৎসের কম্পাঙ্ক কতের মধ্যে থাকলে শব্দ শুনতে পাই। আমরা উৎসের কম্পাঙ্ক 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকলেই আমরা শব্দ শুনতে পাই, এর কম বা বেশি হলে আমরা শব্দ শুনতে পাই না। তাহলে এই যে 20 হার্জ থেকে 20,000 হার্জ, এটাই হচ্ছে আমাদের শ্রাব্যতার সীমা, তাই না। এর আগে আলোচনা করছিলাম না, দেখো আমাদের কানে যে শব্দ শোনা যায় এটা ভার না, এটা তার বানান একটু ভুল গেছে, তার কম্পাঙ্কের সীমা হলো 20 হার্জ থেকে 20,000 হার্জ। তো এই যে এই রেঞ্জটা 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে হইতে হবে, এটাকে আমরা বলি শ্রাব্যতার পাল্লা। আচ্ছা, এখানে আরেকটা বানান ভুল গেছে, সরি, শ্রাব্যতার পাল্লা। আচ্ছা, এখন দেখো যদি আমাদের কম্পাঙ্ক আমরা কি লিখলাম, আমাদের এই যে 20 হার্জ থেকে 20,000 হার্জ হইতে হবে, শব্দ এখন এর কমও হইতে পারে, এর বেশি হইতে পারে, আমরা হচ্ছে এই রেঞ্জটুকু শুনতে পারি। এখন কোন শব্দ যদি এই কম হয়, 20-এরও কম হয়, হ্যাঁ 20-এরও কম হয়, তাকে আমরা কি বলি, শব্দেতর কম্পন, ঠিক আছে, শব্দেতর কম্পন। আজ কোনটা যদি 20,000 হার্জেরও বেশি হয়, সেটাকে আমরা বলি শব্দোত্তর, ঠিক আছে। একটা হচ্ছে শব্দেতর আর একটা হচ্ছে শব্দোত্তর। তো এটা নিয়ে কিন্তু এর আগে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা দেখব এই জিনিসগুলো আমরা কোথায় প্রয়োগ করি। সবার আগে দেখব শব্দোত্তর শব্দের প্রয়োগ। কি দেখব, শব্দোত্তর শব্দের প্রয়োগ। শব্দোত্তর শব্দের প্রয়োগ আমরা সমুদ্রের গভীরতা নির্ণয়ে কিন্তু ইউজ করি। সমুদ্রের গভীরতা নির্ণয় কিভাবে ইউজ করে থাকি, ধরো এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে, সমুদ্রের একটা অংশ আমি আঁকতেছি। তো এখানে সোনার, SONAR, এটার ফুল নেম হচ্ছে, লিখে দিই আমি, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এই মেশিনটার সাহায্যে আমরা সমুদ্রের শব্দকে পাঠাই, শব্দ যায় এই যে সমুদ্রের তলে যে প্রতিধ্বনিতে এসেছিল না, বাধা পেয়ে ফেরত আসে, এখানে শব্দ যেভাবে যাবে এখানে ঠিক একইভাবে বাধা পেয়ে ফেরত আসবে, ঠিক আছে। এই যে শব্দ যে বাধা পেয়ে ফেরত আসলো, আমরা এখানে আবার টাইমটাকে কাউন্ট করি, আর পানিতে শব্দের বেগ কত সেটাও আবার আমরা জানি। তো এই যে এই মেশিনটা, চিত্রটা আমার আঁকা হবে না, তো ধরানোর জিনিসটা দেখতে এমন, এখান থেকে শব্দকে এই যে পাঠানো হয়, শব্দকে এরকম ভাবে পাঠানো হয়, এই শব্দটা হচ্ছে আমাদের 20,000 হার্জের বেশি। এটা যদি ডি পরিমাণ হয়, যে বাধা পেয়ে আবার এভাবে ফেরত আসে। তোমরা যখন আলোর চ্যাপ্টার পড়বা তখন দেখবা যে প্রতিফলনে আপতন কোণ, প্রতিফলন কোণটা সেম হয়। শব্দ তো একটা তরঙ্গ এই নিয়মটা মেনে চলে, হ্যাঁ, যেভাবে আসছে। তোমরা এখন আপতন কোণ প্রতিফলন কোণ চেনো না, তার জন্য আমি এখানে আলোচনা করতেছি না। তো এই দূরত্বটাটুকু হয় যদি ডি পরিমাণ, আবার ফেরত যাবে ডি পরিমাণ। আর এটা তো পানিতে শব্দের বেগ যদি হয় ভি, তাহলে দেখো শব্দের অতিক্রান্ত দূরত্ব কতটুকু, একটুকু ডি আর একটুকু ডি, তাহলে অতিক্রান্ত দূরত্ব 2D ইকুয়ালস টু কি হবে আমাদের, ভি ইন্টু টি। আমরা তো হচ্ছে পানিতে শব্দের বেগ আর কত সময় পরে আমরা প্রতিদিন শুনতে পারতেছি সেটা কাউন্ট করব। তাহলে এখান থেকে দেখো আমরা ডি, গভীরতাটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে, গভীরতাটা আমরা বের করে ফেলতে পারবো কিসের সাহায্যে, সোনার। আর এখানে কোন শব্দ পাঠানো হয়, 20,000 হার্জের বেশি, অর্থাৎ শব্দোত্তর।
আচ্ছা, এরপর দেখো আমরা কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে, এরপর রোগ নির্ণয়ের ক্ষেত্রে, এরপর চিকিৎসা ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে আমরা শব্দোত্তর কম্পাঙ্ক ইউজ করে থাকি। এগুলো তোমাদের কিন্তু মাঝে মাঝে গ নাম্বার প্রশ্নে ম্যাথ আসলেও ঘ নাম্বার প্রশ্নে এরকম থিওরিটিক্যাল দিয়ে দেয় যে শব্দোত্তর আর শব্দের তোর এদের প্রয়োগ ব্যাখ্যা করো, 4 নাম্বারের প্রশ্ন দিয়ে দেয়। এগুলো আসলে থিওরিটিক্যাল প্রশ্ন, তখন আসলে লিখলে 4-4 দেয় না, একটু কমায় দেয়, ঠিক আছে। তো এইগুলো তোমরা কিন্তু বই পড়লেও জানতে পারো যে কিভাবে কাপড়ের ময়লা পরিষ্কারের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে ইউজ করা হয়। তো এই ম্যাটেরিয়ালটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, পুরোটাই থিওরি, এখানে কোনো ইম্পর্টেন্ট ম্যাথ কিছু নাই বা বোঝানোর কিছু নাই, তোমাদের বইয়েও তোমরা এগুলা পাবে, ঠিক আছে। এই 4টা ক্ষেত্রে আমরা ইউজ করব। তো আমি এখানে আর এটার ব্যাখ্যা এখানে আর বলতেছি না, ঠিক আছে। তোমরা এটা আই হোপ দেখে নিলেই পারবে। ঠিক একইভাবে এখন দেখো শব্দের তোর কম্পাঙ্কে শব্দের প্রয়োগ, যেটা 20 হার্জের কম। দেখো এই কম্পাঙ্কের সীমা হচ্ছে 1 হার্জ থেকে 20 হার্জ, 1 হার্জ থেকে কত, 20 হার্জ। এখন এটা কিন্তু মানুষ শুনতে পায় না, এই শব্দটা 20,000-এর বেশিটা মানুষ শুনতে পায় না, কিন্তু অনেক জীবজন্তু এই 20,000টা শুনতে পারে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে হাতি। হাতি হচ্ছে এই কম্পাঙ্কের শব্দ ইউজ করে, ওরা একে অপরের সাথে কমিউনিকেশন করে থাকে। দেখো এই যে হাতি এই কম্পনের শব্দ দ্বারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলে, বুঝতে পারছো। এছাড়া তোমরা যখন দেখতে পারবে যে ভূমিকম্প, এগুলো এমসিকিউ এর প্রশ্ন, আর পারমাণবিক বিস্ফোরণ, এইগুলাতেও কিন্তু এই শব্দের তোর কম্পনের শব্দ ইউজ করা হয়ে থাকে। তো এটা ছিল তোমাদের আজকের থিওরি, আজকে পর্যন্ত থিওরি। আমরা নেক্সট ক্লাসে আরেকটু থিওরি দেখবো, আগে ম্যাথ দেখবো, আরেকটু থিওরি দেখবো, তারপর আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসে 2টা সিকিউ এর ম্যাথের কনসেপ্টটা বুঝতে পারছো আর এই থিওরিটুকু দেখে নিবা। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।